পুরনো কেল্লার বড় দরজা পার হয়ে জনতা প্রাচীর শেরশাহী দিল্লির আঙিনায় প্রবেশ করে। নিকটে শেরশাহের মসজিদ শতাব্দীর সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে। নতুন মণ্ডপ তৈরি হয়েছে তারই অভ্যন্তরে। এমন এই প্রথম এশিয়া সম্মেলন। শত শত অভ্যাগত ও প্রতিনিধি এবং হাজার হাজার দর্শক। সম্মেলনে মণ্ডপের প্রবেশপথে জনতা এগিয়ে যেতে স্বেচ্ছাসেবকরা সরে দাঁড়ায়। সকলে একে একে ভেতরে প্রবেশ করে। বৃদ্ধ ভেতরে যাবার জন্য এগিয়ে যেতেই স্বেচ্ছাসেবক বাধা দেয়। আপনি বাইরে থাকুন। বৃদ্ধ: কেন? স্বেচ্ছাসেবক: আপনি প্রতিনিধি নন, দর্শকও নন, আপনার কোনো টিকিট নেই। বৃদ্ধ: সত্যি কথা, আমার কিছুই নেই, কিন্তু আমি এশিয়া সম্মেলনের জন্য একটা উপহার নিয়ে এসেছি। স্বেচ্ছাসেবক প্রদর্শনীর ম্যানেজারের কাছে নিয়ে যান। বৃদ্ধ হেসে ফেলে, ফিরে যাবার জন্য আবার মুখ ফিরিয়ে দাঁড়ায়। কিন্তু কুমারী সুরিতা, জামশিয়েদ, বেনেজা সবাই আবার মণ্ডপের ভেতর থেকে ব্যস্তভাবে বাইরে ছুটে আসে। কুমারী সুরিতা এসে বৃদ্ধের হাত চেপে ধরে বলে, চলে যাবে না। বৃদ্ধ বলে, আমি প্রতিনিধি নই। সুরিতার মুখ করুণ হয়ে ওঠে। বুঝেছি, কিন্তু একটু দাঁড়ান। অভ্যর্থনা সমিতির কেউ আসলে একটা ব্যবস্থা হয়ে যাবে। বেনেজাব: আপনি ক্ষুণ্ণ হবেন না, আপনাকে বুঝতে পারছে না বলেই বাধা দিচ্ছে। ভারতীয় প্রতিনিধিরা এসে সব কথা শুনলেই একটা ব্যবস্থা হয়ে যাবে। মণ্ডপের প্রবেশপথে ভিড় ক্রমেই বাড়তে থাকে। বহু প্রতিনিধি, দর্শক ও অভ্যাগত কৌতূহলী হয়ে বৃদ্ধের চারিদিকে একটা ব্যূহ রচনা করে দাঁড়ায়। ভারত গভর্নমেন্টের প্রত্নতাত্ত্বিক সার্ভে বিভাগের জনৈক বলিষ্ঠ গবেষক ভিড় ঠেলে একেবারে বৃদ্ধের সম্মুখে এসে দাঁড়ায়। বলিষ্ঠ গবেষক: আপনি কি একটা উপহার নিয়ে এসেছেন শুনলাম দেখি। বৃদ্ধ পোড়ামাটির পত্রটি দেখায়। এই যে। বলিষ্ঠ গবেষক: ওটা কি? ওটা আবার কি? বৃদ্ধ: একটা ঐতিহাসিক নিদর্শন। বলিষ্ঠ গবেষক: কোথায় পেয়েছেন? বৃদ্ধ: ঝেলাম নদীর ধারে, ভেরিওয়ালাদের গ্রামে একটা স্তূপ খনন করে 22 ফুট গভীরে। বলিষ্ঠ গবেষক: ওটা আমাকে দিয়ে দিন। বৃদ্ধ: কেন? গবেষক: এশিয়ার সংস্কৃতির একটা মূল্যবান নিদর্শন বলে মনে হচ্ছে। বৃদ্ধ: কিন্তু আপনাকে দেব কেন? গবেষক: কিন্তু আপনি ওটা কাছে রেখে কি করবেন? এশিয়ার সংস্কৃতির কি বোঝেন আপনি? বৃদ্ধের নিষ্প্রভ চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। বৃদ্ধ: হ্যাঁ মশাই, আমি এশিয়ার সংস্কৃতির কিছুই বুঝি না, কিন্তু আমি না হলে এশিয়ার সব রঙের আলপনা একদিনে মুছে যেত, সব সুর স্তব্ধ হয়ে যেত, সব শিখর, আমলক, মিনার ও গম্বুজ ধুলোয় লুটিয়ে পড়ত। আমি পাথর ভেঙে পথ না করে দিলে এশিয়ার শোভাযাত্রার গতি রুদ্ধ হয়ে যেত। মার্কো পোলো ও মেগাস্তিনিসের দৌত্য আর হুয়ানসাংয়ের পরিব্রাজ্য অলীক হয়ে থাকত। গবেষক:
আপনি দেখছি বেতালের মতো কথা বলছেন। কে আপনি? বৃদ্ধ আমার শ্বেত শোনিত আর নিঃশ্বাস দিয়ে আমি সংস্কৃতির রথ টানি। লক্ষ্য সংগ্রামের জন্য মাটি কাটি, পিরামিডের জন্য পাথর ভাঙি, আর ফতেপুর সিক্রির স্বপ্ন ভবন খোয়া বগাহের জন্য রত্নশিলার বোঝা বহন করে আনি। আমি সমুদ্রগুপ্তের সিংহাসন মাথায় বহন করে যোজন পথ পার হয়ে মধ্য এশিয়ায় নিয়ে গেছি। বণিকের পণ্যের বোঝা আমারই মেরুদণ্ডের জোরে বহন করে আমি নিয়ে গেছি অতীতের মেসোপটেমিয়ার শহরে। কত চেঙ্গিসের সিংহাসন হিংসার সেবায় আমি সৈনিক রূপে প্রাণ উৎসর্গ করেছি। এশিয়ার প্রতি খজুরকুঞ্জে আজও আমার অস্থি ছড়িয়ে আছে। আমি চিরকালের ডুবুরি, সমুদ্রের রূপ দিয়ে শক্তির কুড়াই, নিজে উলঙ্গ হয়েই রয়ে গেছি, আর আপনার সংস্কৃতির গলায় দোলে মুক্তার মালা। গবেষক, আপনি শুধু একদিন দেখছেন। এশিয়ার সংস্কৃতি অর্থাৎ ভগবান, তথাগতের পঞ্চশীল ও মহাকরুণা, কনফুসিয়াসের নীতি, জরাসুস্ত্রের গাথা ইত্যাদি। বৃদ্ধ গর্জন করে ওঠে, চুপ! তাদের বাণীকে আপনারা চিরকাল অগ্রাহ্য করেছেন, আর চিরকাল তাদের নামের দোহাই দিয়ে এসেছেন। আমাকে বাদ দিয়ে শুধু আপনাকে সভ্য হবার জন্য বুদ্ধ ও কনফুসিয়াস দিব্যি দিয়েছিলেন। গবেষক, না। বৃদ্ধ, তবে আমার এ দশা কেন? গবেষক, আমি কি জানি? এশিয়া সম্মেলনকে জিজ্ঞাসা করুন। বলিষ্ঠ গবেষক যেমন হন্তদন্ত হয়ে এসেছিল, তেমনি হন্তদন্ত হয়ে চলে গেল। সম্মেলনের লগ্ন ঘনিয়ে আসছে। কর্মীদের ছোটাছুটি উদ্যম হয়ে ওঠে। বাইরের দিকে আর একটা নতুন হর্ষ শোনা যায়, হেমন্তের গঙ্গার মৃদু তরঙ্গরোলের মতো, মহীশূরের চন্দনবনে প্রথম দক্ষিণ সমীরের উল্লাসের মতো, দূর আরতির বাদ্যের মতো সুললিত ও শ্রুতিমধুর। ভারতীয় প্রতিনিধির দল এবার আসছে। তাদের চোখের দৃষ্টি নতুন প্রদীপের আলোকের মতো দ্যুতিময়। তাদের ওষ্ঠে মিরপুর খাসের বোম্মার স্মৃত গাম্ভীর্য আবার যেন স্পষ্ট হয়ে উঠেছে। তাদের গ্রীবার ভঙ্গিতে, তাদের গতিতে, তাদের দুই বাহুর আন্দোলনে আজও যেন ক্ষমা, করুণা ও অবন্তীর মুদ্রা অস্পষ্টভাবে মিশে আছে। কুমারজীব, জিনগুপ্ত, বুদ্ধভদ্র, দীপঙ্কর ও ধীমানের প্রতিচ্ছায়ায় মিছিলের মতো ভারতের সুধীবৃন্দ আসছেন। সম্মেলনের প্রবেশপথে এসে মিছিল হঠাৎ থেমে যায়। রহস্যময় বৃদ্ধ তার ঐতিহাসিক নিদর্শন পোড়ামাটির পাত্রটি দুহাত দিয়ে ঊর্ধ্বে তুলে হাঁক দেয়, আমার উপহার। এশিয়া জাদুঘরের অধ্যক্ষ সৌম্যমূর্তি প্রবীণ জ্ঞানী ডক্টর অভয়ঙ্কর বৃদ্ধের মৃত পাত্রটির দিকে গভীর দৃষ্টি তুলে তাকিয়ে থাকেন। ধীরে ধীরে এগিয়ে আসেন
বৃদ্ধকে প্রশ্ন করেন। জনতা একটা বিরাট নাটকের কুশীলবের মতো দাঁড়িয়ে আছে। ডক্টর অভয়ঙ্কর বললেন, দেখি জিনিসটা আমার চেনা চেনা মনে হচ্ছে। বৃদ্ধ ক্ষণিকের মতো চমকে ওঠে। ডক্টর অভয়ঙ্করের মুখের দিকে ভয়ার্থভাবে তাকিয়ে থাকছে। ডক্টর অভয়ঙ্কর মৃৎপাত্রের গায়ে চিহ্নিত অক্ষরগুলোর ওপর হাত বুলিয়ে যেন একটা ঐতিহাসিক রহস্যের ঘুম ভাঙাতে থাকেন। তারপর তৃপ্তভাবে বলেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। বৃদ্ধ বিবর্ণ মুখে ত্রাসকম্পিত স্বরে যেন আক্ষেপ করে ওঠে, আপনি জানেন এর ভেতরে কি আছে? ডক্টর অভয়ঙ্কর বললে, জানি। পাত্রের ঢাকা তুলে ফেলুন। বৃদ্ধ দুহাত দিয়ে পাত্রটাকে চেপে ধরে। না না না, আপনার বিদ্যার জোরে আমার উপহার কেড়ে নেবেন না। ডক্টর অভয়ঙ্কর, আমি কথা দিচ্ছি কেউ কাড়বে না। আপনার যাকে ইচ্ছা হয় উপহার দিয়ে যাবেন। বৃদ্ধের হাত ঠকঠক করে কাঁপে। ধীরে ধীরে মৃৎপাত্রের ঢাকা তুলে নেয়। সমস্ত জনতার দৃষ্টি একমুখী হয়ে দেখতে থাকে। পাত্রের ভেতর ধূসর বর্ণের কি একটা চূর্ণ বস্তু পড়ে রয়েছে। ভস্য, এক মুঠো ভস্য। জনতা হতভম্বের মতো তাকিয়ে থাকে। ডক্টর অভয়ঙ্কর তার চশমা মুছে নিয়ে আবার চোখে পড়েন। ডক্টর অভয়ঙ্কর, হ্যাঁ, এই ভস্য কোনো আগ্নেয়গিরির ভস্য নয়। এশিয়ার কোনো এক প্রাচীন কৃতদাসের অস্থিভস্ম। ডাক্তার তিনচুয়ান। কোন যুগের? ডক্টর অভয়ঙ্কর, আর্য যুগের হতে পারে, প্রগায়ও হতে পারে। অতীতের এই ধরনের একটা কালচার ছিল। প্রবাসে কোনো কৃতদাসের মৃত্যু হলে তার অস্থিভস্ম মাটির আধারে প্রিয় পরিজনের কাছে পাঠিয়ে দেওয়া হতো। আমি বেলুচিস্তান ও সিম্বালিকের কয়েকটা জায়গায় ঢিবি খুঁড়ে এই ধরনের আরও কতগুলি ভস্মাধারের ভাঙা ভাঙা অংশ পেয়েছি, কিন্তু এরকম আস্ত একটা নিদর্শন এই প্রথম দেখলাম। যাক, সম্মেলনের সময় হয়ে এসেছে, সবাই চলুন। কুমারী সুরিতা, এই বৃদ্ধকেও ভেতরে যাবার অনুমতি দিন। ডক্টর অভয়ঙ্কর, কেন? কুমারী সুরিতা, ইনি সম্মেলনকে এই মৃৎপাত্রটি উপহার দিতে চান। ডক্টর অভয়ঙ্কর, বেশ তো, আমার হাতে দিন। বৃদ্ধ, আমার দিতে ইচ্ছা করছে, কিন্তু নিশ্চিত না হলে। অভয়ঙ্কর, আপনার কিসের দুশ্চিন্তা? আমার কতগুলো ধারণা আছে, সেগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত। ডক্টর অভয়ঙ্কর বলল, তাড়াতাড়ি বলুন। বৃদ্ধ, আমার ধারণা এশিয়াকে যারা ঠিক ঠিক বুঝেছেন তারাই এশিয়ার সংস্কৃতি রক্ষা করতে পারবেন। আমি তাদেরই হাতে এই উপহার দিতে চাই। ডক্টর অভয়ঙ্কর বললেন, ভেতরে চলুন, আপনার ধারণা পরিষ্কার করে নিতে পারবেন। সমস্ত জনতা সম্মেলনের মণ্ডপের ভেতরে প্রবেশ করে। এশিয়া সম্মেলনের মণ্ডপ এশিয়ার সমস্ত দেশের অতিথিবৃন্দের এক বিরাট পরিষদ। প্রতি রাষ্ট্রের পতাকা, কত বিচিত্র লাঞ্ছন, কত প্রতীক এবং কত মূর্তির গ্যালারি, কত চিত্র ও রঞ্জিত চিনাংশুক সকলের মুখের দিকে তাকিয়ে। প্রদর্শনীর পুঞ্জে পুঞ্জে
জিকিত নিদর্শনের সম্ভারের দিকে তাকিয়ে রহস্যময় বৃদ্ধ মণ্ডপের ভেতর ঘুরতে থাকে। ধীরে ধীরে বৃদ্ধের উৎসাহ স্তিমিত হয়ে আসে। নিজেকে বড় বেশি অসহায় মনে হয়, যেন একটা অনাহুত অপায়া আবির্ভাবের মতো সে এই গৌরবের মেলায় এসে জড়ো হয়ে করে ঢুকেছে। সম্মেলন আরম্ভ হবে। সভাস্থল গম্ভীর হয়ে আসে। বৃদ্ধ হঠাৎ ব্যস্তভাবে মণ্ডপের দরজার দিকে অগ্রসর হতে থাকে। কুমারী সুরিতা ব্যস্তভাবে এসে বৃদ্ধকে অনুনয় করে, আপনি আবার চলে যাচ্ছেন? বৃদ্ধ, হ্যাঁ। কেন? বৃদ্ধ বলল, এই জায়গা মায়াপুরীর মতো মনে হয়। আমি কামনা করি তোমাদের চেষ্টা সফল হোক। তোমাদের দিকে তাকিয়ে অনেকক্ষণ আশা হচ্ছে, কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারছি না কন্যা। একবার ইচ্ছে হয়েছিল এই সম্মেলনের হাতে উপহার দিয়ে দিই, কিন্তু পারলাম না। সুরিতা, এশিয়ার এই ঐক্য দেখেও আপনি বিশ্বাস করলেন না? বৃদ্ধ, এটা তোমাদের গৌরবের ঐক্য, সোনার শিকল দিয়ে বাঁধা। এরকম তো আগেও হয়েছিল, হয়েও আসছে। তবু এশিয়ার সংস্কৃতি যুগে যুগে বারবার ভেঙে গেছে। মর্মার স্তম্ভ আর স্বর্ণচূড়ার সংস্কৃতিকে ধরে রাখতে পারেনি। সুরিতা, কে পারবে? বৃদ্ধ, আমি পারি। সুরিতা, সত্যি করে বলুন তো আপনি কে? বৃদ্ধ, এখনো চিনতে পারলে না? আমি এশিয়ার সূত্র। আমাকে সংস্কৃতি দাও, তবে সংস্কৃতি বাঁচবে। আমাকে সংস্কৃতি দাও, তবে আর পৃথিবীতে চেঙ্গিসের অভ্যুত্থান সম্ভব হবে না। নইলে হে এশিয়ার করুণারূপিণী কন্যা, বারবার দুর্যোগে ও অপমানে তোমাদের কাঁদতে হবে। তোমার বীণা ভেঙে যাবে, আলপনার রং মুছে যাবে। আমি চলি। আপনার এই মৃত্যুপাত্রটি কি করবেন? আমার সঙ্গে আমারই সমাধিতে পতিত হয়ে থাকবে। সুরিতার চক্ষু সজল হয়ে ওঠে। বৃদ্ধ সান্ত্বনা দিয়ে বলে, দুঃখ করো না। এই কৃতদাসের অস্থিভস্ম আমারই পূর্বপুরুষের আবেদনের প্রতি রেণুতে নির্বাক হয়ে মিশে আছে। এরই মতন আমিও আজ এশিয়ার জাদুঘরের সামগ্রী হয়ে রয়েছে। এরা স্তব্ধ ও ভস্মীভূত, আমি সবাক ও চলমান। জাদুঘরের জীবন আর সইতে পারি না কন্যা। বৃদ্ধ সম্মেলন মণ্ডপের বহির্দ্বার পার করে বাইরে চলে যায়। সম্মেলনের অধিবেশন আরম্ভ হয়। আবার পুরনো কেল্লার বড় দরজা। একটি সবল অস্থিবহুল চেহারার যুবক একাকী বসেছিল। তার পাশে একটা কোদাল। যুবকটির পরিধান গিরিমাটির রঙে ছোপানো একটা শতচিহ্ন মলিন পায়জামা, গায়ে কোনো জামা নেই। রহস্যময় বৃদ্ধ উপস্থিত হয়। সাদা ভুরু টান করে কপালের ওপর তুলে চোখের দৃষ্টিটাকে যেন বাধামুক্ত করে বৃদ্ধ যুবকটির দিকে কৌতূহলী হয়ে তাকায়। বৃদ্ধ বলে, তুমি এখানে কি করছো? বসে আছি। ওখানে এশিয়া সম্মেলন হচ্ছে জানো না? জানি বই কি, আমি তো এতদিন তার জন্য খেটেছি। তুমি খেটেছ? হ্যাঁ,
আমি সমস্ত জায়গাটার মাটি চৌরস করেছি, গর্ত খুঁড়েছি, রাবিশ সরিয়েছি, ডবল মজুরিও পেয়েছি। তুমি কুলি? হ্যাঁ। তবে আর এখানে বসে কেন? তোমার কাজ তো ফুরিয়ে গেছে। যুবক একটু ইতস্তত করে বলে, আমি একজনের অপেক্ষায় বসে আছি। শুনেছি তিনি আসবেন। একবার তাকে দেখতে পারলেই আমার এশিয়া দেখা হয়ে যাবে। তিনি কে? গান্ধীজি। তিনি এখন কোথায়? পাটনাতে আছেন। সেখানে কি করছেন শোনেননি? শোনেননি? মানুষ মানুষকে খুন করছে, ঘর পুড়িয়ে দিচ্ছে, ধর্মস্থান ভেঙে চুরমার করছে। গান্ধীজি সেখানে আছেন, খুনিকে প্রায়শ্চিত্ত করাচ্ছেন, পীড়িতকে সান্ত্বনা দিচ্ছেন, মানুষের পুরা ভিটায় আবার নতুন করে ঘর তুলে দিচ্ছেন। বৃদ্ধ যেন দিগন্তের দিকে 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 তাকিয়ে থাকে। তার মুখ থেকে অর্ধস্ফুট স্বরে একটা কথা বারবার ধ্বনিত হতে থাকে, এশিয়ার মানুষ, এশিয়ার মানুষ। যুবকটি ভয় পায়, বিচলিতভাবে উঠে দাঁড়ায়, বৃদ্ধের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো? আপনি কে? এশিয়ার মানুষের কি হয়েছে? আপনি অমন করে কি দেখছেন? বৃদ্ধ, দেখছি এশিয়ার মানুষের আত্মাকে পাথর চাপা সমাধি থেকে খুঁড়ে বের করছেন এক মহা শ্রমিক, তারই নাম গান্ধী। শোনো। বৃদ্ধের কণ্ঠস্বর হঠাৎ উল্লাসের ঝংকার দিয়ে ওঠে। কুলি যুবকটি আবার চমকে ওঠে। আমি এশিয়ার পথের মানুষ, নগণ্য, নিরীহ, সাধারণ, তোমারই মতো। আমাকে সভ্যতার পুণ্য দিয়েছে। সুন্দর করে যিনি তুলবেন তারই নাম তুমি আমাকে শুনিয়েছ। তিনি আসছেন, তার পদধ্বনির জন্য কান পেতে তুমি বসে আছো। আমার অনুরোধ, বসে থাকো ভাই। আমার হয়ে এইখানে তুমি তার জন্য অপেক্ষা করো। যদি তিনি আসেন, তার হাতে আমার প্রতিনিধি হয়ে তুমি এই উপহারটা তুলে দিও। আমাকে কথা দাও। যুবক, আমি কথা দিচ্ছি। বৃদ্ধ, আমি নিশ্চিন্ত হলাম। যুবকটির হাতে মৃত পাত্রটি দিয়ে রহস্যময় বৃদ্ধ চলে যায়। দিল্লির অপরাহ্নের সূর্যালোকে হঠাৎ পথের ওপর একটা ধুলোর ঝড় ছটপট করে ওঠে। তারই মধ্যে ধুলো ও ছায়া হয়ে যেন বৃদ্ধ অদৃশ্য হয়ে যায়। ভারত গভর্নমেন্টের প্রত্নতাত্ত্বিক সাবে বিভাগের একজন ক্যাম্প কুলি, তার নাম ছিল নাথুরাম। বহু বছর ধরে সার্ভেয়ারদের অধীনে সে মাটি খুঁড়েছে। মজুরি নিয়ে সে প্রায়ই গণ্ডগোল করত। একদিন দেখা গেল ক্যাম্প মিউজিয়ামে চুরি হয়ে গেছে। নীলার মালা, তামার মূর্তি, একটা সোনার দীপাধার, এত সব মূল্যবান নিদর্শন থাকতেও চোর শুধু একটা ছোট মৃত পাত্র চুরি করে নিয়ে গিয়েছে। নাথুরামকেও তারপর দিন আর ক্যাম্পে দেখা গেল না, আর তাকে কোথাও কখনো দেখা যায়নি। নাথুরাম বুড়ো হয়েছিল, কাজেই যেখানে চলে যাক না কেন, আজ পর্যন্ত সে বেঁচে থাকতে পারে না।